চালের দামটা যেটা হচ্ছে একটা একটা স্পেসিফিক আইটেম বিষয়ে আমাদের যে তথ্য সেটা বেড়েছে, আর বাকিগুলো ওভারঅল যে এখানে খুব বেশি বেড়েছে তা না। এটা কারণটা হলো কালকে আসছে ইম্পোর্ট আর ডোমেস্টিক করে অনেকগুলো হারভেস্টার এখনও আপনারা জানেন মোকাম যেটা বলে ওখানে ট্রানজেকশন হচ্ছে, ওখানে আসতে আসতে এটা আমি বলবো যে নট বিকজ অফ সাপ্লাই বাট সাপ্লাই চেনের বিষয়টা, যে সেই কোথা থেকে আসবে নওগাঁ ধরেন নাটোর, ওখানে চালের হিসেবে নাটোর আস্তে আস্তে রেডি হচ্ছে, প্লাস ওখানে বহুত মিডিল নেই খারাপ। তো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো প্রবলেম চালের দাম না, এটা আমার মেজর কনসার্ন। চালের দাম একটু বাড়ছিল, আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা অবশ্য উপদেষ্টা আমি বলেছি যে আপনার ইমিডিয়েট আবার আজকে কিন্তু আমরা নন বাষ্পতি সিদ্ধ চালের ইম্পোর্ট করে বলেছি, এবং আজকেও বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনার আমদানি করা শুরু করেন, প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, দরকার আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেবো। সো আমরা রমজানের ব্যাপারে চিন্তা করব। রোজার ব্যাপারে তো আমরা রোজার ব্যাপারে মেয়ের খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হচ্ছে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, তোমার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপারে চিন্তা করব। অতএব সাধারণ মানুষ ইভেন মধ্যবিত্ত এবং সবার জন্য এগুলো করেছি, পুরো ইনশোর করা হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে। শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে বা ওদেরকে এটা করতে হবে, বিশেষ করে যারা রিটেল হোলসেলার। আর আমার মেইন প্রিন্সিপালটা হলো আপনার যে চাষি বা যেই বা ইম্পোর্ট যে কস্টটা হয় আর ভোক্তার যে কস্ট, সেটা যেন মার্জিনটা বড় না হয়, সেটা সবচেয়ে বড়। এখন ধরেন আপনার বাঁধাকপি 19 টাকা দিয়ে খান, কৃষকরা আবার বলছে যে আমরা এত কম কেন, পেঁয়াজ 40 টাকা দিয়ে দিচ্ছে, তাই না? আমরা চেষ্টা করছি, লোকজন একটু বুঝতে হবে 200 টাকার পেঁয়াজ 40 টাকা নেমে আসছে, এখন মহানন্দে আরেকটা যদি 1 টাকা বেড়ে যায়, তখন আমরা চাচ্ছি যে কোনো রকম যে এই পিক্স অ্যান্ড ট্রাফস হয়, যেটা আমাদের দেশে একটু বেশি হয়, বেড়ে যায় আবার নেমে যায়। পৃথিবীর একটা সব উন্নত দেশে কিন্তু প্রাইসগুলো মোটামুটি কিন্তু একটু ইসে থাকে। পেঁয়াজের ডিউটি বন্ধ করা হয়েছিল, মানে এটা কি আবার আরোপ করা হতে পারে এখন, যেহেতু আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব? রোজাগুলো সংকট হবে কি স্যার? না, এইগুলি করলেই বরং সংকট হবে। আমি পলিসিতে যদি এখন চেঞ্জ করি এগুলি এখন ঝামেলা। ওরা মেসেজ দেওয়া হয়েছে রোজার সময় আমরা রোজার শেষ হওয়ার পর্যন্ত আমরা কোনো কিছু ওগুলো চেঞ্জ করবো না, সেটা এসেন্সিয়ালি। ভ্যাট সম্বন্ধে আপনারা অনেক কথা বলেন, আয়করটা আমরা ওটা ন্যাশনালাইজ করবো। আয়করটা আমার ইস্যু হলো যারা আমরা সাধারণত বলি এবিলিটি করতে, যার সামর্থ্য থাকে তাদের সেই এবিলিটি সবাই কর দিতে হবে। একজন সামর্থ্য আছে কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যেন না করা হয়। অর্থাৎ আমাদের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাড়াতে হবে। করের আওতা বাড়াবো সাথে, কিন্তু এত খুব বেশি বাড়াতে পারবো না ব্যাপক, কিন্তু আমরা করে যেন দেয়। কমপ্লায়েন্স হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাটও কিন্তু কমপ্লায়েন্স আমাদের হয়তো দেয়, কিন্তু কোষাগারে দেয় না। ইনকাম ট্যাক্সও দেওয়ার কথা যেটা দেয় না, আর যারা খুব সৎ তারা আবার দিচ্ছে, ওই জিনিসটা আমরা স্যার ইনফরমাল ইকোনমিতে করটা, ইনফরমাল ইকোনমিতে আমাদের এখন লিড দিচ্ছে, সেখানে করটা আমাদের খুবই কম। কোনটা? মানে বাজার সাথে দেখা যাচ্ছে যে 5 লাখ 10 লাখ 1 কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে, কিন্তু তার কাছে আমরা পৌঁছতে পারছি না। সেটা যেটা বলছেন এটা নেক্সট ব্যাপার। আমি বলেছি যে বহু ব্যবসায়ী আছে তারা ভ্যাট রেজিস্ট্রেশনও নাই, ইনকাম ট্যাক্সও নাই, সেটাকে যেমনি পারি আমি এনবিআরকে বলেছি তোমরা কুইক একটা সার্ভে করে দেখো। এটা গ্রামে না, থানা হেডকোয়ার্টার মুদি দোকান দেখেন না, ভালো বহু টাকা আয় করে যে কোনো সরকারি কর্মচারী বা ব্যবসায়ী ইচ্ছে, তারা কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে না, পড়লেও তাদেরকে সে কি বলবো অন্যভাবে তারা ম্যানেজ করে, সেটা আমরা চেষ্টা করি। না না, এটা তো আমি বললাম যে কিছু লোকজন আছে যারা আমরা সাধারণত বলি যে মিডলম্যানের দরকার আছে, কিন্তু ওরা মিডলম্যান না, ওদেরকে বলা এক্সটর্শনিস্ট। খামাখা ওদের ট্রাকের কাছে গিয়ে দাঁড়ালো, ট্রাকটা ধরে বললো এখন দেন তো 1,000 টাকা, সেটা হচ্ছে 20,000 টাকা ট্রাক ভাড়া, ঢাকা এসে তা 30,000 টাকা দিতে হচ্ছে। ওইগুলোকে আমরা চেষ্টা করি।
পরে কিছুটা করা যাচ্ছে, আবার এখানে আমি বলছি আবার সহযোগিতা যারা দিতে চান, কারণ আপনি কনটেক্সটটা কি, যারা তারা আবার দেশের লোক, তারা ইন্টারিম গভর্নমেন্টের লোকরা সমান, ওরা এবং বিলং করে ডিফারেন্ট ক্যাটাগরি। কিছু বড় ওইখানে- চা ব্যবসায়ী স্যার গ্রেফতার হয়েছে আর কি, তো তাদের ক্ষেত্রে ওই জায়গাগুলোতে অসহযোগিতা আসছে। না না, বড় যারা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে তাদের ব্যবসার অ্যাকাউন্ট তো আমরা বন্ধ করি, শুধু পার্সোনাল অ্যাকাউন্ট আছে এটা। আর বাকি যে অন্য ব্যবসায়ীর বিকল্প যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কনভারসেশনে বসছে, আমিও কিছুদিন পরে তো বসবো, তাদেরকে অ্যাড্রেস করা, কারণ ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, অন্য তো আমরা উৎপাদন বন্ধ করবো না, আমদানিও বন্ধ করবো না। অর্থাৎ অল্টারনেটিভ যে বিজনেস হাউসগুলো আছে যারা একদিন সুযোগ পায় না বিকজ লেভেল প্লেইং ফিল্ড ছিল না, তারা তাদেরকে আমরা encourage করি। সব সব জিনিস তো আমরা সবসময় প্রকাশ, বিশেষ করে আমি কথাবার্তা একটু কম বলি, কারণ এগুলো বললে আবার এটা নিয়ে আপনারা অন্য কথা বলেন যে কালকে না পরশু অ্যাম্বাসেডার, যে সৌদি অ্যাম্বাসেডার, আমি বললাম যে সিকিউরিটি একজন কমিশনের Chairman। অনেকে, তারপরে এই যে প্লিজ না সরাই দিতে বলে, আমি বুঝতে আমি তো সরাচ্ছি না। আবার একজন এসে উনি সরাবার জন্য তৈরি হচ্ছে, ওইসব জার্নালিস্ট আমি জানি না। আর উনি বলছেন অ্যাম্বাসেডার বলছে আরামকোকে আসতে দেয়, আমি সেম বলছি স্যামসংকে আপনার দেন, ভিয়েতনামে চলে গেল। এগুলি আগের পলিসিগুলোর জন্য আমরা সাফার করি, সবাই খালি আমাদের ব্যর্থতা দোষ দেবে। হিস্ট্রি যারা হিস্ট্রি কারা ছাত্র আছে এখানে, ইতিহাস কিন্তু আপনাদের সবচেয়ে বড় নিয়ম। পলিসি কি করছেন আপনারা স্যার? হ্যাঁ, প্রোঅ্যাক্টিভ কোনো পলিসি আমার জীবনে আপনি দেখছেন না পলিসি করছে কিনা। হবে, দেখতে পাচ্ছেন। আরে প্রোঅ্যাক্টিভ পলিসি না করলে বাংলাদেশের অর্থনীতি যে পর্যায়ে গেছিল, এই 22 বিলিয়ন রিজার্ভ হতো না, $4.5 বিলিয়ন যে পেমেন্ট ডিউ ছিল সেটা হতো না যদি আমরা অ্যাকশনগুলি না নিই। মূল্যস্ফীতি মোটামুটি এবার কমেছে একটা। আমি মনে করি যে ট্রেনটা যদি আর একটু বেটার হয়, আমরা আশা করছি যে আরো কমে যাবে।